আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক হয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আবার সংসদ চলো বলে একটি নতুন আন্দোলন, নতুন মিছিল কিন্তু এসেছে এবং এই মিছিলটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ইস্যুতে। অর্থাৎ আপনারা হয়তো ভাবছেন যে ছাত্রদের আন্দোলন শেষ হয়ে গেল, আবার কিসের আন্দোলন, কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন যেন কোথাও গিয়ে একটা সারা দেশের মানুষের কাছে নতুন একটা অক্সিজেন জুগিয়েছে, নতুন একটা আশার আলো দেখাচ্ছে। এবং যে ভারতের ছবিটা আমরা প্রায় ভুলতেই বসেছিলাম, সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ জাত ধর্মের কথা ভুলে গিয়ে একসাথে একটাই দাবিতে লড়াই করছে, সেই ভারতের ছবিটা কিন্তু আবারও কোথাও গিয়ে এই মুহূর্তে উঠে আসছে, তেমনই অনেকে মনে করছেন। কারণ আপনাদেরকে জানাই, আর নদিন পর আবারও সংসদ চলো ডাক দিয়েছে একদম সরাসরি দিল্লির তরফ থেকে। এবং এটা কিন্তু E20 পেট্রোল ব্যবহার যে হচ্ছে গাড়িতে, এবং তার জন্য গাড়ির মাইলেজ কমছে, গাড়ি খারাপ হচ্ছে, সেটার বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলন, সেটার বিরুদ্ধে লড়াই, এবং সেটাও সংসদ চলো ডাক দেওয়া হয়েছে। আপনাদেরকে জানাই, দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন তাদের তরফ থেকে E20 পেট্রোল ইউজ করার যে বিষয়টা উঠে এসেছে, সেটার বিরুদ্ধে এবার রাস্তায় নামা হচ্ছে এবং তারা একদম সরাসরি রাস্তায় নামবে। ডেটটা তারা জানিয়েছে 4th অফ অগাস্ট তারা একদম সংসদ চলো ডাক দিয়েছে। এবং সেই যেখান থেকে তারা আজকে প্রেস কনফারেন্স করেছিলেন, তাদের সম্পাদক তিনি বলছেন যে 5% থেকে 7% মাইলেজ কমে গিয়েছে প্রত্যেকটা গাড়ির। মাইলেজ বলতে 1 লিটার তেল ইউজ করলে একটা গাড়ি কতটা যায়, কতটা রাস্তা অতিক্রম করতে পারে, সেইটা কখনো কোনো গাড়ির ক্ষেত্রে 4 চাকা গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাই 20 কিলোমিটার, কখনো কোনো গাড়ির ক্ষেত্রে 16 কিলোমিটার, কখনো কোনো গাড়ির ক্ষেত্রে আর একটু বেশি হতে পারে 22 কিলোমিটার মতন। তো এই মাইলেজ গুলো এখন কমতে কমতে কোনো গাড়ির ক্ষেত্রে 10 কিলোমিটার, কোনো গাড়ির ক্ষেত্রে 7-8 কিলোমিটার। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা, এই ট্যাক্সি যারা চড়ছেন এবং ভাড়া দিচ্ছেন, তারা তো আর এই মাইলেজের বিষয়টা, যেহেতু 5 কিলোমিটার মাইলেজ কমে গেছে, 8 কিলোমিটার মাইলেজ কমেছে, তাই জন্য তাকে আবার 100 টাকা বাড়িয়ে দেওয়া, এটা তো তারা দেবেন না। অর্থাৎ যাত্রীরা তো আর ভাড়া বাড়িয়ে দেবেন না, তাই তাদের এই যে মাইলেজ কমে যাওয়ার বিষয়টা, টাকা বাড়তি এক্সট্রা পেট্রোল ভরতে হচ্ছে তার জন্য। তো এই বিষয়টা কোথা থেকে তারা ভরপাই করবেন, এই প্রশ্ন উঠছে একদম তাদের তরফ থেকে। এবং যারা ট্যাক্সি চালিয়ে রোজগার করেন, ট্যাক্সি চালিয়ে বেঁচে থাকেন, তাদের তো এই পেট্রোলের উপরেই ভরসা করতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে পিওর পেট্রোল পাওয়া যাবে, কিন্তু তার জন্য দাম অনেক বেশি দিতে হবে, এটা নীতিন গাডকারি বলেছেন বটে, কিন্তু কোথাও পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে না। আপনার যে শহর থেকে দেখছেন, কেউ আসাম থেকে যদি দেখে থাকেন, কেউ ত্রিপুরা থেকে দেখে থাকেন, কোথাও বলতে পারবেন যে পিওর পেট্রোল কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের যা খবর, কলকাতার খুব কম জায়গায় পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে। আমরা দিল্লিতে যোগাযোগ করেছিলাম, দিল্লির বন্ধু বান্ধবের কাছে কিন্তু পিওর পেট্রোল কোথাও পাওয়া যাচ্ছে না, এবং কলকাতার বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেখানেও কোনো মতেই কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে না যেখানে, সেখানে ট্যাক্সিতে তো E20 পেট্রোলই ভরতে হচ্ছে। এবং যারা সারাদিন ট্যাক্সি নিয়ে ঘুরছে, তাদের তো দিনে অন্তত একবার ফুল ট্যাঙ্ক তেল ভরতেই হচ্ছে, কিংবা দুদিনে একবার ফুল ট্যাঙ্ক ভর্তি হচ্ছে। তো সেটার ফলে সরাসরি গাড়ি খারাপ হচ্ছে, সেটাও তাদের অভিযোগ, এবং তার সঙ্গে মাইলেজ কমে যাচ্ছে, তাই জন্য টাকার অনেক লোকসান হচ্ছে, সেটাও তাদের অভিযোগ। এবং গাড়ি খারাপ হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হচ্ছে না, গাড়ি খারাপ হচ্ছে কোনো মতেই ব্যাপারটা তেমন নয়। নীতিন গাডকারি বলে দিয়েছেন যে সমস্ত গাড়ি একইভাবে চলছে, হয়তো মাইলেজ 5% থেকে 7% কমছে। কিন্তু আপনাদের এর আগেই আমরা জানিয়েছি যে একদম সরাসরি গাড়ি খারাপ হয়েছে এরকম কনজিউমার কোর্টে গিয়ে সার্টিফিকেট নিয়ে এসে মারুতি সুজুকি কোম্পানি থেকে 20 লক্ষ টাকা আদায় করেছেন এক ডাক্তারবাবু ছত্তিশগড়ে, সেরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এবং সেটার কারণ E20 পেট্রোল, সেটা সরকারি ল্যাব টেস্ট করে তাকে একদম সরাসরি সার্টিফিকেট দিয়েছে যে E20 পেট্রোল ব্যবহার করার ফলে আপনার ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে, ইঞ্জিন বসে গিয়েছে, সেটা আর সারাই করা যাচ্ছে না। এই বিষয়গুলো উঠে আসছে এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে কিন্তু এইটা একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে যে ছাত্র আন্দোলন করে যদি ছাত্রেরা এই ধর্মেন্দ্র প্রধানকে তার অ্যাকাউন্টেবিলিটিটা নেওয়াতে পারে, যে আপনার আমলে পরপর 2 বছরে পেপার লিক হয়েছে 24 এবং 26-এ, তাহলে সেই ক্ষেত্রে
মুহূর্তে আপনি তার অ্যাকাউন্টেবিলিটি নেবেন না কেন, আপনাকে আপনার পদ থেকে সরে যেতে হবে। এইভাবেই কিন্তু এই আন্দোলন নতুন একটা জায়গা তৈরি করছে। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের একজন সমর্থক এবং কংগ্রেসের মুখপাত্র তাকে বলা যায়, তিনি তাহসিন পুনাওয়ালা, তিনি 31শে জুলাই এই পার্লামেন্ট স্ট্রিটে কিন্তু একদম যারা নিজস্ব গাড়ি নিয়ে লড়াই করবে তারা কিন্তু আসছে এই E20 পেট্রোলের বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে 4 আগস্ট যারা ট্যাক্সি চালিয়ে রোজগার করেন, যারা ট্যাক্সি চালক, মূলত তাদের পক্ষ থেকে দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন অন E20 পেট্রোল, তো সেটাকে নিয়ে কিন্তু একটা লড়াই। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে মানুষের মন থেকে কিন্তু ভয় কোথাও ব্যাপারটা চলে গিয়েছে, এবং আমরা প্রোটেস্ট করলেই যদি আমাদেরকে দেশদ্রোহী বলা হয়, এই বিষয়টা মানুষের মধ্যে কিন্তু এতদিন ছিল। এবং সেই দেশদ্রোহী বলা হয়, এই যে ভয়টা, সেটা কিন্তু অনেকেই বলছে মানুষের মন থেকে চলে গিয়েছে ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট থেকে। তার কারণ যাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল, যাদেরকে পাকিস্তান দ্বারা ফান্ডেড বলা হয়েছিল, যাদেরকে জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে তুলনা করা হয়েছিল, এই মানুষগুলোর সঙ্গেই কিন্তু সরাসরি জেপি নাড্ডা, ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী, এবং জিতেন্দ্র সিং, তাদেরকে সরাসরি হ্যান্ডশেক করতে হলো। এবং সৌরভ দাস এবং আশুতোষ রানকা, তারা প্রথম দিন যে জায়গাতে ছিলেন এখনো পর্যন্ত সেই জায়গাতেই আছেন। অভিজিৎ দীপকে নিজেই বলেছেন যে এই কথাটা, এই যে ককরোচ কথাটা একদম সরাসরি ব্যবহার করা হয়েছিল সৌরভ দাসকে উদ্দেশ্য করে, কারণ তিনি অ্যাকচুয়ালি আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছিলেন, তাই জন্য তাকে উদ্দেশ্য করে এই কথাটা নাকি বলা হয়েছিল। অভিজিৎ দীপকে এমন বলেছেন। তো সেই জায়গা থেকে এই যে আশুতোষ রানকা কিংবা সৌরভ দাস, তাদের সঙ্গে সরকার যেভাবে নেগোশিয়েট করলো, অর্থাৎ যাদেরকে ককরোচ বলে আখ্যায়িত করা হয়েছিল তাদেরকে একদম যদি হ্যান্ডশেক করা হয়, তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়, তাহলে অবশ্যই তো এইখানে একটা মানুষের মধ্যে হয়তো নতুন ভাবে একটা অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে, যে আমাদের দাবি, যেটা আমাদের সমস্যার কথা, সেটা আমরা আমাদের সরকারকে জানাবো এবং সরকার আমাদের কথাটাও শুনবে। যেমন বাচ্চাদের দাবি মেনে নিয়েছে, একদম ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, তিনি নতুন ভাবে সাজাবেন সম্পূর্ণ বিষয়টাকে, এটাই তো মানুষের আশা থাকে দেশবাসী হিসেবে। তো সেই জায়গায় আমাদের দাবিটাও মেনে নেওয়া হবে এবং E20 পেট্রোল হয়তো কোথাও গিয়ে সরিয়ে দেওয়া হবে, আবারও পিওর পেট্রোল ইউজ করা হবে, যাতে আমাদের গাড়িটা সঠিকভাবে নিয়ে আমরা বেরোতে পারি, ব্যবসা করতে পারি। এই জায়গা থেকেই হয়তো এই দিল্লির যে ট্যাক্সি ইউনিয়ন, তাদের পক্ষ থেকে রাস্তায় বেরোনো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন, তাদের পক্ষ থেকে রাস্তায় বেরোনো হবে। আমরা জানি না পরবর্তী এই যে আন্দোলন, সেটার কি ভবিষ্যৎ তৈরি হবে। তবে 4 আগস্ট যারা একদম ট্যাক্সি চালাচ্ছেন দিল্লির বুকে এবং বিভিন্ন জায়গায়, আশেপাশে বিভিন্ন জায়গায়, তারা সংসদ চলো এই ডাকটা দিয়েছেন। এই ডাকটা কিন্তু এই মুহূর্তে একটা অ্যান্থামের মতন হয়ে গিয়েছে। সারা দেশ জুড়ে আমরা সেলিব্রেশন দেখছি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে যাওয়ার পর 24 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, 48 ঘন্টা হতে চলেছে। তো সেই সময় তো আমরা দেখতে পাচ্ছি সেলিব্রেশন কন্টিনিউ চলছে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তো বটেই, মানুষ রাস্তায় নেমেছেন। শনিবার রবিবার প্রতিদিন মানুষ রাস্তায় নামছেন দেশের পতাকা নিয়ে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, অথচ ইউপিএ গভর্নমেন্টের আমলে কিন্তু আমরা বহু ইস্তফা দেখেছি, কখনো এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। এক একটা ঘটনা ঘটেছে, তার জন্য যে মন্ত্রী ছিলেন তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু কখনো এই ধরনের সেলিব্রেশন আমরা দেখতে পাইনি। এবারের সেলিব্রেশনটা হচ্ছে তার কারণ সরকারের থেকে এটা ছিনিয়ে আনতে হয়েছে রীতিমতন। এই সেলিব্রেশনটা কখনোই হয়তো হতো না যদি একদম সরাসরি নিট পেপার লিকটা ইস্যু হলো এবং সরাসরি তার সঙ্গে ককরোচ জনতা পার্টি দাবি করছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং সেই সময় যখন একটা জোটবদ্ধ হচ্ছে 6 জুন প্রথম যে আন্দোলনটা হলো, তারপরেই যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফাটা দিয়ে দিতেন। এই যে 1 মাস ব্যাপী একটা আন্দোলন হলো, তার পরবর্তীতে লাঠিচার্জ হলো, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লো, পুলিশ প্যালেট গান ছুড়লো, এবং সাদা পোশাক পরে কিছু মানুষজন অকথ্যভাবে লাঠি চালালো। সেই জায়গাটার পরে কিন্তু আরো এইটা বড় আকার ধারণ করলো, এবং কয়েকদিনের মধ্যে সরাসরি সোনম ওয়াংচুকের অনশন ভাঙিয়ে সরকারকে সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হলেন তারা। এবং রাত 12টা 12:30টার সময় দেশের প্রধানমন্ত্রী ভিডিও করছেন, যেটা কখনো আমরা দেখতে পাইনি। যেটা আমরা কখনো হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ যখন নোটবন্দি হয়েছিল বা অন্য সময়, তখন রাত 8টার সময় প্রধানমন্ত্রী আসতেন, কিন্তু এবারে রাত 12:30টার সময় দেশের প্রধানমন্ত্রী তার একটা সেলফি ক্যামেরা নিয়ে এলেন। এটা কিন্তু একটা আলাদা অভিঘাত অবশ্যই তৈরি হয়েছে সমাজের প্রতি, এবং সমাজ কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে
যেভাবে লড়াইয়ের অভিমুখ ছাত্ররা দেখিয়েছে, ঠিক সেভাবেই বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন অভিজ্ঞতা তৈরি করতে চাইছে। অর্থাৎ প্রতিদিন তারা যে ট্যাক্সিটা নিয়ে বেরোন, তারা যে ট্যাক্সিটার ভিত্তিতে তাদের জীবন নির্বাহ করেন, সেই ট্যাক্সির কিছু সমস্যা হচ্ছে এবং সেটা হচ্ছে সরকারের কারণে। তাই সরকারকে জানানো শান্তিপূর্ণ প্রোটেস্ট, সেটা ডাক তারা দিয়েছেন এবং ডেটটা কিন্তু 4 আগস্ট। আপনারা বুঝতে পারছেন 4 আগস্ট কিন্তু অবশ্যই সংসদ চলবে, মনসুন সেশন চলবে, তারই মাঝখানে এই ডাকটা তারা দিয়েছেন। আমরা জানি না কি হবে, তবে অবশ্যই খবর যেহেতু উঠে এলো, প্রেস কনফারেন্স করে যেহেতু খবর উঠে এসেছে, আপনাদের সঙ্গে রাখলাম। তবে মানুষের মধ্যে কিন্তু একটা কোথাও গিয়ে যেন দরজা খুলে গিয়েছে, মানুষের মনের যে দরজাটা, জানলাটা বন্ধ করে রাখা হয়েছিল এতদিন ধরে, সেগুলো হয়তো খুলে দিয়েছে এই ছাত্র আন্দোলন। আপনারা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কার্যত নিয়ম ভেঙে এবার রাশিয়া ভারতকে এমন এক অফার করলো যা গোটা বিশ্বের কাছেই রীতিমতো তোলপাড় করা পরিস্থিতি তৈরি করলো। কেন হঠাৎ করে রাশিয়া ভারতের পাশে এইভাবে এসে দাঁড়ালো এবং কোন নিয়মটাই ভাঙলো রাশিয়া, এবং কেন এই অফার পশ্চিমা বিশ্ব, স্পেশালি ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটেনের কাছে অ্যাকসেপ্ট করা কঠিন। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেইলিং এ সহজ ভাষায় আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, কালকে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে ভারতকে তারা রাশিয়ার 177S ইঞ্জিন অফার করছে। এই ইঞ্জিন তথাকথিত রাশিয়া বিশ্বের কোনো দেশকে কিন্তু এর আগে অফার করেনি, কারণ রাশিয়া অফার না করার পিছনেও কিছু নির্দিষ্ট যুক্তি বরাবর কিন্তু আমাদের সামনে রেখেছে। এর পাশাপাশি রাশিয়া সুকোই 57 যে ফাইটার জেট তারা ভারতকে তুলে দিতে চেয়েছে, তার প্রোগ্রামও কিন্তু ভারতে এসে তারা করতে চায়। এই ধরনের একটি অফার ভারতকে তারা দিয়েছে। এবার এই অফার পশ্চিমা বিশ্বের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর, কারণ এর আগে ভারত যখনই আমেরিকার উপর কিংবা পশ্চিমা বিশ্বের একাধিক দেশের উপর ভরসা করেছে, তখনই দেখা গেছে কোনো না কোনোভাবে তারা ভারতকে যে কথা দিয়েছিল সেই কথাগুলো কিন্তু ঠিকঠাকভাবে পালন করেনি। আমকা ফাইটার জেট প্রোগ্রাম, যেটি ভারতের 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম নামে পরিচিত, সেখানে ভারত ব্যবহার করছে আমেরিকার F404 ইঞ্জিন। কিন্তু এই 404 ইঞ্জিনে সমস্ত টাকা প্রায় আমেরিকা নিয়ে নেওয়া সত্ত্বেও আজ অবধি ভারত কিন্তু আমেরিকার থেকে যে প্রাপ্য ইঞ্জিন পাওয়ার কথা তা কিন্তু পায়নি। উল্টে ভারত বারংবার আমেরিকাকে তাগিদা দিয়েছে, কিন্তু আমেরিকা সরকার কোনো না কোনোভাবে বিষয়টিকে কিন্তু ডিলে করেছে। অ্যাপাচি হেলিকপ্টার, ডোনাল্ড ট্রাম্প আসার পর মনে করা হচ্ছিল আমেরিকা হয়তো এবার ঠিক সময়ে ভারতে এই অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভারি করবে। তারা দিনের পর দিন ভারত থেকে পাওনা আদায় করেছে, কিন্তু তারা সে অর্থে কথা দিয়েও কিন্তু চুক্তি রক্ষা করতে পারেনি, চুক্তির মান্যতা রক্ষা করতে পারেনি। ফলে তারা যে সময় ইঞ্জিন দেওয়ার কথা তারা দেয়নি, যে সময় হেলিকপ্টার দেওয়ার কথা দেয়নি। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে ভরসা করে ভারত কিন্তু বারংবার ঠকেছে। অথচ এই আমেরিকা চায় ভারত যেন রাশিয়ার সঙ্গে সমস্ত অস্ত্র চুক্তি বাতিল করে এবং আমেরিকার থেকে এই হাজার হাজার কোটি টাকার অস্ত্র কেনে, এবং এর ফলে যেটা হবে তা হলো ভারত একটি নির্দিষ্ট দেশের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। এর ফলে আমেরিকা চুক্তি অনুযায়ী ভারতের সেনাবাহিনীকে ভবিষ্যতে চলতে হবে, এই প্রধানত আমেরিকা চায়। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে এবার রাশিয়া ভারতকে 177S ইঞ্জিন কিন্তু অফার করে বসলো। এর ফলে যেটা হলো তা হলো এই মুহূর্তে রাশিয়া চাইছে ভারত যেন তাদের 177S ইঞ্জিন নেয়, পাশাপাশি সুকোই 57 ফাইটার জেটের প্রোডাকশন ভারতবর্ষেই তারা করবে। এমনকি ভারত যে তাদের 5th জেনারেশন ফাইটার জেট আমকা প্রোগ্রাম শুরু করছে, সেই প্রোগ্রামেও রাশিয়া কিন্তু সংযুক্ত করতে চাইছে। অর্থাৎ পরিষ্কারভাবে রাশিয়া এখন চাইছে এন্টার এরোস্পেস ইকোসিস্টেম ভারতের সঙ্গে একত্রে তারা তৈরি করবে। এর ফলে পশ্চিমা বিশ্ব ভারতে ঢোকার সম্ভাবনাটুকুও কিন্তু শেষ করবে। তা রাশিয়ারও কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল আউটপুট হতে পারে। রাশিয়া এই মুহূর্তে চাইছে সুকোই 57 ফাইটার জেটের যত ধরনের টেকনোলজিক্যাল পার্ট প্রয়োজন আছে তা তারা দেবে, টেকনোলজি শেয়ার তারা ভারতের সঙ্গে করবে। এমনকি তারা বলছে এই সুকোই ফাইটার জেটকে তারা ভারতে এসেই লোকাল প্রোডাকশন করবে, অর্থাৎ ভারতের কোম্পানিতেই রাশিয়ার ইঞ্জিনিয়াররা আসবে এবং ভারতেই এর লোকাল প্রোডাকশনটা হবে। ফলে সুকোই 57 ফাইটার জেট নেওয়ার ক্ষেত্রে ভারতের আর কোনো বাধা নিষেধ থাকবে না। ফলে শুধুমাত্র ফাইটার জেট নয়,
সেই ফাইটার জেটে ব্যবহারকারী ইঞ্জিনও তারা ভারতকে দেবে। প্রয়োজনে ভারতকে তারা টেকনোলজিক্যাল ট্রান্সফার করবে এবং প্রয়োজনে সেই ইঞ্জিনও তারা ভারতে এসেই কো প্রোডাকশন করবে। এই ধরনের অফার তারা রাশিয়ার পক্ষ থেকে ভারতকে দেওয়া হয়েছে, যা বিশ্বের কোনো দেশকে এর আগে কিন্তু রাশিয়া দেয়নি। এরও পিছনে নির্দিষ্ট কিন্তু যুক্তি আছে, আমি আপনাকে বলবো। এই মুহূর্তে রাশিয়ার যে ইঞ্জিনকে ভারতকে দিতে চাইছে তার একটু টেকনোলজিক্যাল যদি স্পেসিফিকেশনটা দেখেন তাহলে দেখবেন এটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেটের ইঞ্জিন এবং এর মধ্যে 5th জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন, এটি টার্বো ফ্যান ইনস্টল করা হয়েছে। হাইয়েস্ট থ্রাস্ট এই ইঞ্জিনে দেখা যায় এবং এর আগে সুকোই 30K ফাইটার জেটের যে ইঞ্জিন দেখা গেছিল তার নাম AL4i। এই ইঞ্জিনের থেকেও বেশি থ্রাস্ট 177S ইঞ্জিনে কিন্তু দেখা যায়। ফলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন রাশিয়া ভারতকে সর্বোৎকৃষ্ট মানের একটা ইঞ্জিন দিতে চাইছে, এমন একটা সময় দিতে চাইছে যখন আমেরিকা ভারতকে ফাইটার জেট প্রোগ্রাম যে ভারতের হচ্ছে 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম আমকা প্রোগ্রাম, তার প্রয়োজনীয় যে ইঞ্জিন F404 সেটা সঠিক সময় ডেলিভারি করেনি। অর্থাৎ রাশিয়া দেখাতে চেয়েছে যে বিপদের সময় ভারতের পাশে একমাত্র রাশিয়াই দাঁড়াতে পারে এবং ভারতের ফাইটার জেট প্রোগ্রাম যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু রাশিয়া করছে। এবং এই মুহূর্তে ভারতের বায়ুসেনাতে ফাইটার জেটের সংখ্যাও কিন্তু কম আছে। ফলে রাশিয়া যদি এই মুহূর্তে সুকোই 57 কো প্রোডাকশন ভারতে তৈরি করে তাহলে বায়ুসেনাও কিন্তু শক্তিশালী হবে, যা রাশিয়ার কিন্তু আরো একটি লক্ষ্য। যদি ইন্ডিয়ার রিকোয়ারমেন্টটি আগে দেখেন তাহলে ইন্ডিয়া পরিষ্কারভাবে বলেছিল যে সুকোই 57 ভারত তখনই নেবে যখন প্রপার টেকনোলজিক্যাল সাপোর্ট ভারত পাবে। এমনকি এটাও বলা হয়েছিল যে এর আগে ভারত দেখেছিল যে সুকোই 57-এর যে ইঞ্জিন সেটা কিন্তু ইনকমপ্লিট ছিল। ফলে আর কার্যত এই সিচুয়েশনগুলোকে ওভারলুক করে রাশিয়া এখন চাইছে ভারতেই সেই ইঞ্জিন তৈরি করতে এবং ফুল টেকনোলজি সাপোর্ট ভারতকেই তারা তুলে দিতে রাজি। ফলে একটা জিনিস মানে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাশিয়া ভারতের যে 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম আমকা প্রোগ্রাম, সেই আমকা প্রোগ্রামেও টেকনোলজিক্যাল পার্টনার হিসাবে সংযুক্ত করতে চাইছে নিজেদেরকে। ফলে সব মিলিয়ে এই প্রোগ্রাম যেমন রাশিয়ার জন্য অর্থনৈতিক এক ভিত্তি তৈরি করতে পারে, পাশাপাশি ভারতের ফাইটার জেট প্রোগ্রামকেও কিন্তু পরের ধাপে নিয়ে যেতে পারে। কারণ মনে রাখবেন রাশিয়া 177S ইঞ্জিন এর আগে কোনো দেশকে দেয়নি। এবার কেন দেয়নি? দেখুন, বিশ্বের প্রায় সমস্ত দেশ বলাটা ভালো, তারা আমেরিকার সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। আপনি মিডিল ইস্ট দেখুন, সৌদি, ইউএই, কুয়েত, কাতার, জর্ডন, সমস্ত রাষ্ট্রই আমেরিকার সঙ্গে কানেক্টেড। এবার পড়ে রইল চীন এবং ভারত। চীন অলরেডি তাদের ফাইটার জেটকে ডেভেলপ করেছে। এবার ভারত, এবার এই বাকি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম বললাম তারা আমেরিকার সঙ্গে কানেক্টেড। ফলে সেই সকল দেশকে যদি রাশিয়া এই অত্যাধুনিক 177S ইঞ্জিন দেয় তাহলে হতে পারে তাদের যে ফর্মুলা সেটা তারা বিদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতে পারে বা পেয়ে যেতে পারে। অর্থাৎ বেহাত হতে পারে রাশিয়ার এই টেকনোলজি। চীনের প্রয়োজন নেই, কিন্তু ভারত এমন একটা রাষ্ট্র যাদেরকে রাশিয়া চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে ভারতকে তারা যদি কোনো নির্দিষ্ট টেকনোলজিক্যাল ট্রান্সফার করে সেটি ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অথচ দেখুন, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্বের সমস্ত রাষ্ট্রের কিন্তু ভালো সম্পর্ক। ফ্রান্সের থেকে আমরা রাফায়েল ফাইটার জেট নিচ্ছি, জার্মানির থেকে আমরা সাবমেরিন নিচ্ছি, আমেরিকার থেকেও আমরা কিছু না কিছু জিনিস নিচ্ছি, অ্যাপাচি হেলিকপ্টার নিচ্ছি। কিন্তু ভারতকে তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারে, এটা কিন্তু তারও একটা প্রমাণ যে ভারতকে 177S এর ইঞ্জিনের ফুল ফর্মুলা, টেকনোলজি সাপোর্ট, 100% ম্যানুফ্যাকচার ভারতে যদি করি, তা সত্ত্বেও ভারত এই পুরো বিষয়টি কিন্তু তাদের নিজস্ব আঙিনাতেই সীমাবদ্ধ রাখবে। কিছু মাস আগে বলা ভালো, কেরালাতে একটি F-35 ফাইটার জেট এসে আটকে পড়ে ব্রিটেনের। ভারত কিন্তু সেই ব্রিটেনের ফাইটার জেটটিকে নির্দিষ্ট হ্যাঙ্গারে রাখতে চেয়েছিল, কিন্তু ব্রিটেন তখন বলেছিল না, ওটা খোলা আকাশেই থাকুক, কারণ ওটা যদি নির্দিষ্ট কক্ষে ঢুকিয়ে দেওয়া হয় হতে পারে সেই ফাইটার জেটের ফর্মুলা চুরি হয়ে যেতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে যায় অস্ত্র রিলেটেড ইস্যুতে। এটা কিন্তু কোনো ভুল নয়, সমস্ত রাষ্ট্রই কিন্তু তাদের নিজস্ব অস্ত্রকে সেফগার্ড করতে চায়। কিন্তু রাশিয়ায় প্রথমবারের জন্য নিয়মটি ভাঙলো যে তারা 177S অর্থাৎ অত্যাধুনিক ইঞ্জিন ডিজাইন ভারতকে দিচ্ছে,
কো প্রোডাকশন করছে, ভারতের 5th জেনারেশন ফাইটার জেটের টেকনোলজি সাপোর্ট করছে, বায়ুসেনার ফাইটার জেট কম আছে বলে সুকোই 57ও ভারতে তৈরি করার জন্য অফার ভারতকে তারা করলো। এর ফলে যেটা হলো সেটা হলো আন্তর্জাতিক স্তরের কাছে স্পষ্ট একটা বার্তা গেল যে বিপদে রাশিয়াই ভারতের বন্ধু। একই সঙ্গে আমেরিকাও বুঝতে পারলো যে দিনের পর দিন তারা ভারত থেকে টাকা নিয়েও যেভাবে F404 ভারতকে এখনো সাপ্লাই করেনি তা অপরাধ, এবং যতই অপরাধ তারা করুক না কেন ভারতকে বিপদে ফেলা যাবে না, কারণ ভারতের পাশে রাশিয়ার মতো একটা বন্ধু রাষ্ট্র আছে। সব মিলিয়ে নিঃসন্দেহে এই সিদ্ধান্ত রাশিয়া চমকপ্রদ শুধু নয়, নজিরবিহীন এবং ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টেও অত্যন্ত